পার্টির নেত্রী আমাদের সকলের শিক্ষক কমরেড হেনা দাসের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের কমরেড সভাপতি, উপস্থিত আমাদের পার্টির নেতৃবৃন্দ, আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ফৌজি আপা এবং উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা। আমি কথার শুরুতেই আমার পক্ষ থেকে এবং সারা দেশে আমাদের পার্টির যে হাজার হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আমাদের প্রয়াত নেত্রী কমরেড হেনা দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা আসলে একটু খেয়াল করলে দেখবেন, সাধারণত মৃত্যুবার্ষিকী উপলক্ষেই অনুষ্ঠান হয়। খুব কম মানুষের জন্মবার্ষিকীকে ধরে বা শতবার্ষিকীকে ধরে আলোচনা অনুষ্ঠান আমাদের দিক থেকে করা হয়। কিন্তু আমরা সামগ্রিক বিবেচনায় কমরেড হেনা দাসের জন্মবার্ষিকীকে সামনে রেখেই আলোচনা সভা করছি। যদিও এটা বলে নিতে হয় আমাদের একটু ব্যত্যয় আছে, কারণ এবার আমাদের ইচ্ছা ছিল, এখানে ফৌজি আপা সহ অন্যদের সাথে কথা হয়েছিল যে আমরা হেনা দাসের শতবার্ষিকীকে ধরে আরও জাতীয় পরিসরে আরও নানামুখী কর্মকাণ্ড করতে পারি কিনা। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরপর দেশের উত্তাল রাজনৈতিক কারণে সেটি আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই বিবেচনায় আজকের এই সভার সংক্ষিপ্ত আয়োজন আমরা করার প্রচেষ্টা গ্রহণ করেছি। আমি এই সাথে শুরুতেই বলে রাখতে চাই, এই আয়োজনের মধ্য দিয়ে কমরেড হেনা দাসকে স্মরণ করা, তার জীবন, কর্ম এবং অন্য বিষয়কে স্মরণ করা আমাদের শেষ হবে না। প্রতিদিনের কার্যক্রমের মধ্য দিয়ে এবং সারা দেশের বিভিন্ন অঞ্চলে আরও নানামুখী কার্যক্রমের মধ্য দিয়েই আমরা কমরেড হেনা দাসকে স্মরণ করব এবং দেশবাসীর সামনে, বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরব। আমি আজকের এই সভায় সামান্য দু-তিনটে দিকে দু-একটি কথা বলেই আমার আলোচনা শেষ করি। কমরেড হেনা দাসের নামটি যখন আমাদের কাছে আলোচনা আসে, তখন আসলেই, যদি আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলি, আসলেই হেনাদির তিনি একজন শিক্ষক, সেটি সামনে চলে আসে। এবং সেই শিক্ষক হয়তোবা আমরা যখন তাকে সবচেয়ে বেশি দেখেছি সেটি হলো শিক্ষক আন্দোলন নেত্রী। পার্টি নেত্রী তো বটেই, কিন্তু শিক্ষক আন্দোলন নেত্রী হিসেবে দেখেছি। তিনি মহিলা পরিষদের সভানেত্রী ছিলেন, কিন্তু ওই শিক্ষকটাই যেন, আমি আমাদের সময়ের কথা বলছি, ওইটাকেই সামনে চলে এসেছিল। কিন্তু পার্টির কমরেড হিসাবে আমরা শুধুমাত্র এই যে আনুষ্ঠানিক তিনি যে স্কুলের শিক্ষক ছিলেন সেটি না, আমাদের পার্টির মার্ক্সবাদী রাজনীতির একজন শিক্ষক হিসাবে কমিউনিস্ট আন্দোলনকে অগ্রসর করার জন্যে আমাদের একজন শিক্ষক হিসাবেই আমরা তাকে গণ্য করেছি এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সেটিকে রক্ষা করে তিনি এগিয়ে গেছেন। হেনাদি সম্পর্কে অনেক কথা আমার, যদিও যদি শুনেছেন 2009 সালে তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু ওই সময়কালে অনেক কিছু স্মৃতির কথা যতটুকু ছাত্র আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে আমি আলোচনা করতে পারতাম, আমি সেদিকে ঢুকছি না। আশা করি এখানে অন্যরা যারা আছেন আমার থেকে, তারা একান্ত কাছের থেকে দেখেছেন, আরও বেশি বলতে পারবেন। সুতরাং আমি ওই দিকটুকু আমরা রাখলাম এবং কিছুটা আজকে যতটুকু অন্যদের আলোচনা উঠে আসে সেটিও আমাদের শিক্ষা হিসাবেই গ্রহণ, ওনার জীবনের নানা দিকের কথাটা আসবে, সেটি আমরা বিবেচনায় রাখতে চাই। আমি দুটি বিষয় এখানে একটু আলোচনার দিকে নিয়ে এসেই আমার কথা শেষ করি। একটা হচ্ছে যে হেনাদির জীবন আলোক্য, আসলে এটা কি এখন যারা আমরা রাজনীতির যে সাধারণ চল হিসাব, সেই হিসাব দেখি, সেইটা কি অনেকে চিন্তা করতে পারি যে এইরকম একজন নারী, তিনি তার জীবনকে কিভাবে শুরু করেছিলেন, সেই একেবারে চা শ্রমিক আন্দোলন থেকে শুরু করে কোথায় তিনি ছিলেন না, এবং যেখানে তিনি ছিলেন নিবেদিত হয়েছিলেন, একা ছিলেন না, অন্যদেরকে সংগঠিত করে বিকল্প পথের নির্দেশনা করে তিনি সুনির্দিষ্ট তার কাজকে তিনি অব্যাহত করে রাখতে পেরেছিলেন। এবং 85 বছর তার যে বর্ণাঢ্য জীবন, এই সামগ্রিক জীবনটা মিলেই তো হেনা দাস এবং তার গড়ে ওঠা, তার জায়গায় যাওয়া। তো এখন অনেক সময় হয়তো আমরা কথাটা, আমার ব্যক্তিগত উপলব্ধি, কথায় কথায় হয়তো বলি যে ওনার এই জীবন থেকে আমরা শিক্ষা নেব, আমাদের মতো চলবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু নিজে যখন একটু হিসাব মিলাই, আসলেই কি এই কাজটা কি আমরা সবসময় করতে পারছি? আমি তার উত্তর এখানে কোনো অন্য আলোচনায় যেতে চাই না, কিন্তু ওই সেই কথা দিয়েই করতে চাই। নিশ্চয়ই হেনাদিকে আমাদের দিক থেকে স্মরণ করা
তার প্রতি শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো সার্থক হবে যদি তাকে অনুসরণ করে আমরা কিছুটা হলেও প্রত্যেকে সেই কাজটা করতে পারি। এবং সেই কাজের গোলটা কিন্তু এখন পাল্টে যায়নি। সেটা কি? যে লক্ষ্য নিয়ে তিনি তার একেবারের জীবনে পরিবার সহ শুরু করেছিলেন। তার অনেকগুলো বইয়ের মধ্যে 4 পুরুষের কাহিনী নিশ্চয়ই আপনারা পড়েছেন, না পড়লে পড়বেন। তার মধ্য দিয়ে আমরা কিন্তু তার বর্ণাঢ্য জীবন, পুরো পরিবার এবং ওই সময়কালের রাজনীতি, সামগ্রিক রাজনীতির ঘটনাবলী কিন্তু আমরা দেখতে পাব। তো এখন যদি সেই বিবেচনায় শুধু এই কথাটুকু বলে আমি এখানে শেষ করি যে তিনি তার একেবারেই সেই জীবনে, শুরুর জীবনে কিশোরী বয়স থেকে যে সমাজতন্ত্র সাম্যবাদের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কি এখন বিলীন হয়ে গেছে? মোটেই না। বর্তমানে যখন আমরা একটা নতুন পরিস্থিতির মধ্যে আছি, দেখবেন আমাদের সামনে সংস্কার 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 এমন একটি শব্দ, মানুষের মধ্যে যেন এরকম একটা আলোচনা হচ্ছে যে সংস্কার হলেই সব হয়ে যাবে। কিন্তু যারা এটা মনে করছে সংস্কার মানে কি, দেখবেন কোনো আলোচনাই সেইটা সামনে আসে বলে এটা মনে হয় না। তো এখন আমরাও ছোট বয়সে যখন এই রাজনীতি করতে আসছি, তখন শুনেছি বিপ্লব করতে হবে। বিপ্লব হচ্ছে আমূল পরিবর্তন, সেটা একটা বিরাট কর্মযজ্ঞ এবং এই ধরনের ছোটোখাটো সংস্কারের মধ্য দিয়েই সেই ধরনের কর্মযজ্ঞ সম্পাদনের জায়গায় যায়। কিন্তু আমাদেরকে নতুন নতুন করেই যে শাসক শ্রেণী, তার নানা উপাদান, তারা এমন কতক সময় কতকগুলো ভটিকা গেলায় যে এইরকম একটা সংস্কার করলেই যেন সব হয়ে যাবে, কিন্তু তার অনিবার্য কোনো রূপরেখা বা অন্যগুলো চোখের সামনে আসে না। যেটা যতটুকু আসছে এক একটা অবস্থায় এখন যেটা চলছে তার থেকে জনকল্যাণ নিয়েও নানা মত আছে, আমি সে আলোচনায় আর ঢুকছি না, যে আমরা কতটুকু হয়তো ভালো করতে পারি। তা নিশ্চয়ই আমরা আজকে হেনাদিকে সামনে রেখে আজকে যে সভা করছি, আমরা মনে রাখবো আমরা কমিউনিস্ট পার্টি, হেনাদির পার্টি, আমাদেরই পার্টি, যে পার্টির মূল লক্ষ্য হচ্ছে মুক্ত মানবের মুক্ত সমাজ গঠন করা, সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা করা। আমাদের পার্টি কিন্তু সর্বশেষ কংগ্রেসেও সেইটাই ঠিক করেছে, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করব। হ্যাঁ, ওই পরিবর্তন সাধন করার কর্মসূচির মধ্যে যেটা আছে, অনেক দেখবেন অনেক সংস্কারমূলক কর্মকাণ্ডের কথাও বলা আছে। সুতরাং অনেকে যখন বলেন যে এই ক্ষেত্রে আমাদের অল্টারনেট আছে কিনা, হয়তো সুনির্দিষ্ট করে আরও বেশি বাড়ানো যেতে পারে, কিন্তু আপনারা দেখবেন আমাদের ওইখানে 17টি পয়েন্ট আছে। ওইটা হয়তো আমরা আরও উন্নত করব, বা সর্বশেষ নির্বাচনের সময় আমরা যে আরও দফাগুলো নিয়ে এসেছি এবং 2022 সালে বাম জোটের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আছে, তার মধ্যেই কিন্তু প্রতিটি বিষয়ে আমাদের বিকল্প নির্দেশনা তুলে ধরা আছে। সুতরাং যখন এই আলোচনা আসে, তার সাথে মিলিয়ে আমরা কমিউনিস্টরা, আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক রেখে আমাদের কথা বলি, তাহলে বামপন্থার অবস্থান থেকে আমরা আমাদের অবস্থান নিশ্চিত করতে পারবো এবং সারা দেশের কমিউনিস্ট কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের এটাই হচ্ছে এই সময়কালের অন্যতম করণীয়। কমরেড হেনা দাসের এই জন্মশতবার্ষিকীর আলোচনায় সেই কাজটি আমি করার জন্যে এখানে উপস্থিত সকলকে সহ সারা দেশের পার্টি, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদেরকে আমরা অনুরোধ করব যে এইটা কোনো নতুন আবিষ্কার না, এইটা বামপন্থা কমিউনিস্টরা যে বিকল্প পথের সন্ধান করে, আমরা আমাদের কথাটাই জনগণের কাছে তুলে ধরেই আমাদের কাজটা করব। আমি সর্বশেষ আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার এটা মনে হচ্ছিল এখানে আসার পরে যে হেনাদিকে আমরা যখন হেনাদির কথা আলোচনা করব বলে এখানে বলছি, হেনাদি তো আমাদের দেশের মানুষের নেত্রী, তাকে তো নারী পুরুষ এইভাবে আলাদা করার তো কোনো সুযোগ আমাদের কাছে নাই, সেটা আমরা করতেও চাই না। কিন্তু আমি কথাটা একটু যেটা তুলব এই কারণে কথাটা বললাম, আজকে দেখবেন নতুন নতুন কথা, অনেক জায়গায় নতুন নতুন তরিকা আমরা দেখতে পাই, যে নারী তাদেরকে এগিয়ে নিয়ে আসা, এই ধরনের অনেক কথাবার্তা হয়। আমি ওই আলোচনাটা একটু অফ রাখলাম, যাচ্ছে না। আমি সম্প্রতিকালে দেখবেন যে একটা আলোচনা খুব সামনে আসছে, নির্বাচনকে সামনে রেখে নারী নেতৃত্বকে সামনে আনা এবং অন্যান্য বিষয়। যারা এই কাজটিতে দাবিদার, যে পাইনিয়ার বলে দাবি করেন এবং সরকারের পক্ষ থেকে সংস্কার এবং অন্যান্য দায়িত্ব দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন কাজ করেন এবং তারা মনে করেন তারাই যেন সবটা করছেন, একাধিকবার আনুষ্ঠানিক না হোক অনানুষ্ঠানিক আলোচনা আমাদের সাথে হয়েছে। আমি খুবই দু এক জায়গায় যখন কথা বলেছি তখন লক্ষ্য করেছি তাদের মাথাটাই এই রকমের একটা জায়গায় যেন আছে যে হ্যাঁ, নিশ্চয়ই নারী আমাদের অর্ধেক, তাদেরকে বাদ দিয়ে কিছু করা যাবে না, তাদেরকে আনতে হবে। আনার পথ কি? ইলেকশন ছাড়া যেন আর কোনো পথ নেই। আমরা ইউনিয়ন পরিষদে
এখন ওই যে সংরক্ষিত আসনে যেটা করেছি, এইখানে হয়তো ইনডাইরেক্ট ইলেকশন, এইখানে ডাইরেক্ট, আরও কীভাবে দেখবেন এগুলো পত্রিকায় পড়বেন, আমি ওই আলোচনায় আর বিস্তারিত যাচ্ছি না। সেটা হয়তো প্রেজেন্ট সিচুয়েশন আমরা কি করব সেটা অন্য আলোচনা, কিন্তু নতুন কোনো কথা না। আমি খালি মনে করানোর জন্য একটু পেছনে ফিরে যাই। ৭২ সালে যখন আমাদের এই সংবিধান প্রতিষ্ঠা করা হয়, মানে সংবিধানটা এখানে সংসদ উত্থাপনের কথা বলা হয়, তখন কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে ওই বছরে অক্টোবরে বিকল্প, মানে ওইখানে কতগুলো সংশোধনী তুলে ধরা হয়েছিল। এখানে মহিলা পরিষদের সভানেত্রী আছেন আমাদের শ্রদ্ধেয় ফৌজি আপা। মহিলা পরিষদের পক্ষ থেকেও তখনও কিন্তু ওই সংবিধানের অসম্পূর্ণতা দূর করার জন্য কি কি করা দরকার বলা হয়েছিল, ছাত্রনের পক্ষ থেকে বলা হয়েছিল। প্রসঙ্গক্রমে ইতিহাসের সাথে আমি কথাটুকু বললাম, কিন্তু এবার ফিরে আসি যেখানে আমি ছিলাম সেখানে। কিন্তু এইখানে যখন আলোচনার সময় আমি দু একটা জায়গায় বলতে গেছি যে ঠিকই আছে, নির্বাচন, সেখানে একটা দাঁড়ানোর সুযোগ পেল, দল আছে, ব্যক্তি আছে, তারা আসুক, কিন্তু এইভাবেই কি একটা নেতৃত্ব হয়? সে কি জনকল্যাণে কাজ করতে পারে? তিনি কি একটা মানুষের কল্যাণে, একটা মানবিক মানুষ হিসাবে তিনি কি ওই নারী সামনে আনলেন, তার মধ্যে কি তিনি তার দায়িত্বগুলো পুরোপুরি পালন করতে পারেন? এর কোনো উত্তর না দিয়েই বলি, হেনাদি কি শিখিয়ে গেলেন? বা আমরা আমাদের হেনাদির পথ ধরে যে সমস্ত নারী নেতৃত্বের দিকে দেখেছি, সেটা আমরা দেখলাম জীবনের শুরুতে হোক, কেউ যেখানে সময় হোক না কেন, যদি একটা মানব মুক্তির বা মানবতার শব্দটা যাই বলি না কেন, সেই লক্ষ্য যদি স্থির না করে তিনি তার কর্মকাণ্ড বিবেচনা করেন, তাহলে সেটা একটা সামগ্রিক মানবতার কল্যাণে এবং পুরো দেশ না বিশ্ব মানবতার মুক্তির সংগ্রামে অবদান কতটুকু রাখবে সেটাও কিন্তু বিবেচনার দাবি রাখে। সুতরাং নিশ্চয়ই আমরা কমিউনিস্টরা ওই কাজে বর্তমান বাস্তবতায় যতটুকু করণীয় সেটুকু করব, কিন্তু আমরা অ্যাটেনশন দেব একেবারে যে কিশোরীরা, যারা আমাদের বাংলাদেশের নারী সমাজকে বলল তো প্রায় অর্ধেক, তাদেরকে একেবারে নিচ থেকে তুলে এনে এই ধরনের আদর্শে দীক্ষিত করেই মানব মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়া। এইটা কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের পার্টির ত্রুটি আছে। আমরা অনেক সময় বলেছি আমাদের পার্টি থেকে অনেক ভারসাম্যহীনতা চলছে। আমরা নারীদের এগিয়ে আনা, আমার ক্লাসকে এগিয়ে আনা এবং তরুণদের এগিয়ে আনার কাজ করতে হবে, আমরা পারছি না। সে আত্মসমালোচনা আমাদের আছে। কিন্তু আমি নারীদের কথা যদি বলি, আমরা দেখবেন এইবারের যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো জুলাই আগস্টে, ওই সময়ে যে ব্যাপক আন্দোলন হলো, সেই আন্দোলনে আমাদের এই কিশোরী থেকে শুরু করে যুবতী, ছাত্রী বোনেরা এবং শ্রমজীবীদের মধ্যেও নারীরা যে অনন্য ভূমিকা রাখলো, সেটা কিন্তু আমাদের কাছে নতুন একটা শিক্ষা সামনে নিয়ে আসছে। কারণ অনেক সময় আমাদের কাছে মনে হয়েছে ঘর কোনো তরুণদের মধ্যে তরুণীর সংখ্যা হয়তো অনেক বেশি, কিন্তু এইবার এই বাঁধ ভেঙে তারা তাদের সচেতনতার জায়গায় যেখানে নিয়ে এসেছে, আমার মনে হয় এটি একটি অনন্য পথ, অনন্য কর্মকাণ্ড আমরা দেখতে পেলাম। সুতরাং এটাকেই একটা প্রধান বিবেচনা করে এই বয়সী তরুণীদের মধ্যে আমাদের কর্মকাণ্ড বিস্তৃত করার মধ্য দিয়েই এবং হেনাদির তার যে জীবনাচার সেটা যদি তুলে ধরার মধ্য দিয়েই তাদেরকে আমরা এই মানব মুক্তির সংগ্রামের দিকে আনার প্রচেষ্টা আমরা গ্রহণ করব, সেটি আমার অন্যতম বিবেচনা। আজকের এই অনুষ্ঠান থেকে সেটি আমরা বিবেচনা করতে পারি। সর্বশেষ আরেকটি কথা না বলেই আমি একটু প্রভুক্ত হয়েই বলছি। সম্প্রতিকালে আপনারা লক্ষ্য করবেন এই যে শ্রমজীবী মানুষের মধ্যে উপরে অনেক আঘাত আসছে, তার মধ্যে রিক্সা উঠিয়ে দেওয়া। আমি ওই আলোচনায় ঢুকছি না। আমি কথাটা বললাম এই কারণে, আজকে ঘটনাচক্রে একটা জায়গায় আমি ছিলাম, একটা পরিবারের মধ্যে। আমি দেখলাম সেই পরিবারে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, এটা রাখা ঠিক কি ঠিক না। আমি আকস্মিকভাবে লক্ষ্য করলাম ওইখানে উপস্থিত দুজন তরুণী, দুজনই ছাত্রী, তারা খুব বোল্ডলি এইটা বলল, এই বাস্তবতায় দেশের এই অবস্থায় কি করে আমি রিক্সায় উঠব, যিনি আমাকে পা দিয়ে টেনে নিয়ে যাবেন, তার থেকে কেন এটা উন্নত হবে না, কেন এটা নিয়ে আপনারা সংগ্রাম করছেন না। আমি আজকেও দিনের বেলায় এই তরুণীদের কাছ থেকেও এই কথাটা শুনলাম। সুতরাং আমার মনে হয় হেনাদিকে স্মরণ করেই আমরা নিশ্চয়ই পুরো মানব মুক্তির সংগ্রামকে যেমন এগিয়ে নেব, কিন্তু একজন নারী তারা যে এই সমাজে একটা অনন্য অবদান রাখতে পারে, এই ধরনের দৃষ্টি আকর্ষণীয় জায়গা যদি আমরা করতে পারি, যা আমাদের জন্য অনন্য শিক্ষা হবে।
এটি যদি না করতে পারি তাহলেই এই জায়গায় কিন্তু অন্ধকারের নারীরাও আছে, যারা হল থেকে বেগম রোকেয়ার ছবি দেখলে নাকি তার বিশেষ কাজে অসুবিধা হয়, সুতরাং কালি লেপন করার কাজটাও করে। তখন ওইটাকে আমরা প্রধান ধরব না, ওইটাকে প্রতিরোধ করে হেনাদির আদর্শকে ধারণ করে আমরা পুরো সমাজকে এগিয়ে নেওয়া, এই সমাজকে, এই অংশের তরুণীকে এগিয়ে নেওয়ার কাজটা করব। সেই অঙ্গীকার করেই হেনাদির প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আরেকবার কমরেড হেনাদিকে রেড স্যালুট জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।